আপনি সাইবার ক্রাইমে কি অভিযোগ করছেন? দেখুন, আমাদের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে ন্যূনতম সমাজে সম্মান নিয়ে আমি চলাফেরা করি। রাজনীতি করতে গিয়ে কখনো কখনো রাজনৈতিকভাবে কোনো বিরোধী দলের বিরোধিতা করা আমার নৈতিক কর্তব্য, সমালোচনা করা বা বিরোধিতা করা। তো সেই সব ব্যতি রেখেই এই লোকসভা নির্বাচনের যে ফলাফল ৪ঠা জুন, তারপরের থেকেই লক্ষ্য করছি যে আমাদের দলের মধ্যেই অনেক বিশিষ্ট দায়িত্ববান ব্যক্তিরা, যারা ইউসুফ পাঠানকে জিতবে না ধরে নিয়েই চলছিল, বা 13ই মে ভোট হওয়ার পরেও তারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, এমনকি দলের চেয়ারম্যান কলকাতায় এমএলএ হোস্টেলের ক্যান্টিনে 31শে মে সন্ধ্যায় আমাকে নিজে বলেছে যে ইউসুফ পাঠান জিতবে না মনে হচ্ছে। কে জিতবে? তো অধীর চৌধুরী জিতবে, নিজে বলেছে। তো আমি তাকে খণ্ডন করেছিলাম যে তুমি একটা দলের চেয়ারম্যান, ভোটটা তো করলা না, তারপরে আবার তুমি বলছো জিতবে না। আমি বলছি দায়িত্ব নিয়ে জিতবে ইউসুফ পাঠান, এবং মিনিমাম মার্জিন 50,000-এর উপরে থাকবে। এটা 1 লাখের উপরে থাকতো। তোমাদের মতো ব্যক্তির জন্য আজকে এই মার্জিনটা 50-এর উপরে গ্যারেন্টি দেওয়া যাচ্ছে। তো তারপরে ঘটনাক্রমে তার 4 দিন পরে যখন ৪ঠা জুন রেজাল্ট হয়ে গেল, সেই রেজাল্টে আপনারা সবাই জানেন, যেদিন রেজাল্ট হয় সেদিন বেলা 10টায় আমি 24x7-এ একটা সাক্ষাৎকার দিয়েছিলাম প্রায় 35 মিনিট। সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে রাজ্যে কি হতে যাচ্ছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এই জেলার 3টে সিট ইউসুফ পাঠান, আবু তাহের খান এবং খলিলুর রহমান জিতছেই। তখন সবে 2 রাউন্ড গণনা চলছিল। আমার কাছে কোনো খবরও আমি ভেতর থেকে নিতে পারিনি, কিন্তু বহরমপুরে ছিলাম। বহরমপুরে বসে আমি আমার কনফিডেন্স নিয়ে বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের 3 জন প্রার্থী জিতবে, যথাক্রমে ইউসুফ পাঠান, আবু তাহের খান এবং খলিলুর রহমান। পরবর্তীকালে 4 ঘন্টার মধ্যে কি হয়েছে ফল সবারই জানা, গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। কিন্তু যেসব ব্যক্তিরা বলছিল জিতবে না, যেসব ব্যক্তিরা বিরোধিতা করার কথা বিরোধিতারা করবে, কিন্তু আমাদের দলের মধ্যেই কিছু লোক দায়িত্ব নিয়ে যারা বসে আছে, অনেক দায়িত্ববান নেতা, তারা বলছিল যে আমি যখন যোগী আদিত্যনাথের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন একটা বিজেপিকে চ্যালেঞ্জ করলাম, বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন এসে বলল শক্তিপুরে 30শে এপ্রিল বেলা 1:30টায় যে আমার এখানে দাঙ্গা করেছে তৃণমূল কংগ্রেস, এবং ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বললেন, এবং তিনি বললেন তৃণমূল কংগ্রেস দাঙ্গা করেছে, এই আমার রাজ্যে হলে দাঙ্গাবাজদের আমি শায়েস্তা করে দিতাম, 7 জনম তারা দাঙ্গার কথা মুখে আনত না, এবং উল্টা করে তাদের শায়েস্তা করে দিতাম, এইসব বলল। আমি রাজনৈতিক কারণে আমার প্রার্থীকে জেতানোর জন্যই আমি পরের দিন 1 তারিখে, যেদিনকে সিএম এর মিটিং ছিল বড়ুয়াতে, সেই মিটিং শেষ করে ওখান থেকে এসে সন্ধ্যা 6:30টায় শক্তিপুরে, যেখানে যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল বলেছিল, সেই পরের দিন 1 তারিখে 1 মে আমি সন্ধ্যা 6:30টায় একটা বক্তৃতা করেছিলাম, রাজনৈতিক বক্তৃতা। এবং বিজেপিকে আমরা ইচ্ছা করলে, তারা যে এত আস্ফালন করছে এটা মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে বিজেপি যারা করছে তারা যদি এত আস্ফালন করে, আমরা যদি মনে করি তার মোকাবেলা করব, তাহলে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে বলছি 2 ঘন্টা টাইম লাগবে ভাগীরথীর জলে
ফেলে দিতে, সেটা আমি বলেছিলাম। সেটাকে নিয়ে রাজনৈতিকভাবে অনেক উচ্চ পর্যায়ের নোংরামি হলো। আইটি সেলের যিনি দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য, তিনি টুইট করলেন, এধার ওধার কেটে কুটে 30 সেকেন্ডের একটা টুইট করেছে, আপনারা সবাই দেখেছেন। তাই নিয়ে অনারেবল প্রাইম মিনিস্টার বিভিন্ন জায়গায়, বর্ধমান, মেদিনীপুর, বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে 8 থেকে 9 বার আমি শুনেছি তিনার বক্তৃতার মধ্যে তৃণমূলের একজন বিধায়ক হিন্দু সম্প্রদায়কে এবং তার সঙ্গে জুড়ে দিল, আমি নাকি কেটে ফেলে দেবো বলেছি। কাটার কথা আজও পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলছি, কাউকে কাটার কথা বলিনি, বলার কোনো প্রশ্নও ছিল না। আমি শুধু রাজনৈতিকভাবে বিজেপিকে আক্রমণ করেছিলাম, বিজেপিকে ভোটে হারানোর জন্য আমার এটা কৌশল ছিল। যখন এত কিছুর পরে যখন 4 তারিখে ভোটে রেজাল্ট হয়ে গেল, 85,022 ভোটে যখন ইউসুফ পাঠান জিতে গেল, তারপরে দেখছি যারা বলছিল হারবে তারাই দেখছি তাদের কিছু ছেলেপিলেকে দিয়ে ক্রেডিট নিচ্ছে, আস্ফালন করছে, এই করেছে, হাতি মেরেছে, ঘোড়া মেরেছে, যা করছে করছে। আমি কাউকে কিছু বলতেও যাইনি। কিন্তু দেখতে পাচ্ছি বেলডাঙ্গা থেকে একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। বেলডাঙ্গার কিছু যারা পলিটিক্যালি, যাদের সম্বন্ধে কোনো কথা বলাই চলে না, যাদের কোনো গুরুত্বই নেই, 4-5 জন লাগাতার। এর আগে একবার ওই এমএলএ রবি চৌধুরীর কাছে থাকে মল্লিকদের, তার বাবা কসাই, সে তার কাছে থেকে সে এমন এমন কথাবার্তা বলে। এর আগে অনেক বাজে ল্যাঙ্গুয়েজে আমাকে আক্রমণ করেছিল। তখনকার বেলডাঙ্গার ওসিকে আমি অভিযোগ করেছিলাম, তাদের একটা ভ্যালুয়েবল সেকশন দিয়ে তাদের জামিন করে দিয়েছিল। এসব ঘটেছে। এখন হঠাৎ করে 4 দিন আগে দেখছি সহকারী সভাধিপতির কিছু জানেন না, তিনি অসুস্থ, তিনি তো বাড়িতে আছেন। তিনার নিজের দাদার ছেলে লতিবুর হাজি, তার ছেলে মুস্তাক আলম, সে 4 দিন থেকে বিভিন্নভাবে বেলডাঙ্গার কে কোথায় জমি কেলেঙ্কারি করে, কে ওখানে জমির প্রমোটারি করে, বেলডাঙ্গার মানুষকে জিজ্ঞেস করুন, সবাই বলে দেবে যে কারা কারা জমি প্রমোটারের সঙ্গে যুক্ত। আগের যে এমএলএ ছিল কংগ্রেসের, সেও জমি প্রমোটারের সঙ্গে যুক্ত ছিল। এখন যারা আছে সেখানে তারাও জমি প্রমোটারের সঙ্গে যুক্ত। অথচ আমরা বেলডাঙ্গাতে, আমার 1 ছটাক কোনো জমি আমার নিজের নামে নেই, বা আমি কারো কোনো জমি সংক্রান্ত কোনো বিষয়ে কাউকে কোনো সমর্থনও করিনি, কাউকেও বিরোধিতাও করিনি, কারো পক্ষেও বলিনি। অথচ 2 জনের নাম নিয়ে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, এবং সে নাকি মস্ত বড় পালোয়ান বেলডাঙ্গার, তিনি আমাকে দেখে নেবেন, বুঝে নেবেন, আমাকে আমার থেকে উনি নাকি অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস করেন, নিজেই বলেছেন তিনার মুখ থেকে। তা আমার প্রশ্ন, যেসব ফেক কথাবার্তা বা এসব ভুল তথ্য দিয়ে কি করতে চাইছে? তিনি তো নিজে বেলডাঙ্গা পৌরসভার ভোটে আইএনসির হয়ে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে একটা কাউন্সিলর হওয়ার জন্য কন্টেস্ট করেছিলেন, তার জামানা বাজেয়াপ্ত হয়েছিল, সিকিউরিটি ফরফিট হয়েছিল। সে আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি ভরতপুরের এমএলএ, আমি ভরতপুর নিয়েই আমি নাকি কোনো গুরুত্ব পাই না, ভরতপুরেই আমার কথা চলে না। তো সে বেলডাঙ্গা নিয়ে, রেজিনগর নিয়ে কথা বলার নাকি আমার কোনো এখতিয়ার নাই। তো সে আমাকে এই জ্ঞান দিচ্ছে। তো আমার মনে হয়েছে তো আমার সম্মানহানি হয়েছে, আমার চরম আমি অপমানিত বোধ করেছি। তাই আমি আজকে বহরমপুর শহরে যে সার্ভার ক্রাইম ব্রাঞ্চ আছে, ইন্সপেক্টর আছে, তাকে অ্যাড্রেস করে তথ্য দিয়ে সিডি করে তার বক্তব্য কি ভিত্তি আছে, আমি কোথায় কার সঙ্গে যুক্ত আছি, এটা তদন্ত করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, এর জন্যই কিন্তু আমি আজকে সার্ভার ক্রাইম থানার শরণাপন্ন হয়েছি।